Okay, rub it, don't make them got that up your honey, yeah, girl. You know what I'ma say, hey. कोई आगे कोई पीछे कोई ऊपर कोई नीचे सब मुझसे पूछते हैं तू कौन देश से आई नाम जलेबी बेबी जलेबी बेबी जलेबी बाई जलेबी बाई। সকাল ৬টা ৩৩। সাদা সিধা কলেজ ড্রেসে সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে মায়া। বসন্তের হালকা উষ্ণ কুয়াশার আবির্ভাব কাটিয়ে পূর্ব আকাশে সূর্যের লাল ছটায় আলোকিত পরিবেশ। চট্টগ্রাম মুরাদপুর আবাসিক এলাকা হয় সকালের পরিবেশটা বেশ শান্ত থাকে এখানকার। কোনোরূপ যান্ত্রিক বা মানুষের কোলাহল তেমন থাকে না সাত সকালে। ব্যস্ততা দেখা যায় একটু বেলা গড়ালে। যান্ত্রিক পথযাত্রীদের সঙ্গে ছাত্রছাত্রীদের যাতায়াত দেখা যায় ৮টার মধ্যে। মায়া বাসা থেকে বের হয়েছিল আরো ভোরে, বলতে গেলে ৬টার দিকে। বাসা থেকে এই পুরো রাস্তা হেঁটে আসতে মায়ের ১৫ মিনিটের মতো সময় লেগেছে। বাকি ১৭ মিনিট ধরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। মায়া হাতের ফাইলটা চেপে আশেপাশে তাকালো স্বচ্ছ চোখে। রাস্তার দুপাশে দোকানপাটগুলো অনেক আগেই খুলে বসে আছে দোকানদাররা। সকালের বেচা কেনা চলছে সেখানে। রাস্তায় যান্ত্রিক গাড়ির চলাচলও ভালোই দেখা যাচ্ছে। এর মধ্যে মায়া পশ্চিম পাশের রাস্তাটা ধরে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে ঠিক হৃদের বাবার অফিসের বিল্ডিং এর নিচে। কাল মায়া এই অফিসটাতেই হৃদের সঙ্গে দেখা করেছিল, আর আজ সেখানে দাঁড়িয়ে আছে মায়া। গোটা ১৭ মিনিট পার হয়ে ১৮ মিনিটে ঠেকলো ওর অপেক্ষার প্রহর। হৃদ কাল মায়াকে সকাল সকাল আসতে বলেছিল, কিন্তু কখন বলেছিল সেই সময়টা দেয়নি। সেজন্য মায়া সারা রাত ছটফট করে রাতের ঘুম হারাম করে কাল টাকা ভরে উঠেই কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে এসেছে। হৃদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবার সোজা কলেজে চলে যাবে এমনটাই মনস্থির করা। আজ মায়ের শেষ পরীক্ষা। প্রযুক্তি পরীক্ষাটা দিলেই এই যাত্রা শেষ হবে। বিগত ২ দিন ধরে মায়ের পরীক্ষাগুলো খারাপ যাচ্ছে নিখোঁজ স্বামীর চিন্তায়। আজ স্বামীর খোঁজটা নিয়ে পরীক্ষা ভালো দেবে মায়া। এত চিন্তার মাঝে মায়াজিকে ঘুমন্ত অবস্থায় রেখেই বেরিয়েছে বাসা থেকে। আরিফও ঘুমেছিল। দুজনের কাউকেই বলে আসেনি মায়া। এখন মায়াকে ওরা সকাল সকাল খুঁজলে কি হবে কি জানি। মায়ের খোঁজ না পেলে নিশ্চয়ই টেনশন করবে, কিন্তু মায়া কাউকে বলে আসতে পারেনি। যদি বলে বের হতে চাইতো তাহলে যে ১০০০টা প্রশ্ন করতো মায়াকে, যার একটা উত্তরও আপাতত মায়ের কাছে নেই। আবার জয়ের সামনে মিথ্যা বলেও মায়া পার পায় না। জয় চট করে ধরে ফেলে মায়ের মিথ্যাটা। সেজন্য মায়া ইচ্ছে করে জয়কে না জানিয়ে বেরিয়েছে বাসা থেকে। তবে কলেজে গিয়ে না হয় জয়কে কিছু একটা বলে বুঝিয়ে বলবে। আপাতত মায়া না হয় চুপি সেরে নিজের কাজটা শেষ করুক, তারপর না হয় জয় বকা দিলেও শুনে নেবে। কিন্তু তারপরেও কাজটা হোক। তাছাড়া মায়া ওদের বিল্ডিং এর পাহারাদার চাচাকে বলে এসেছে সে শ্রেয়াদের বাসায় যাচ্ছে, সেখান থেকে সোজা কলেজে যাবে। এমনটা আরিফ বা জয়কে বলতে, যদি তারা মায়ের খোঁজে আসে তো। মায়ের মনে খানিকটা ভয় কাজ করলো নিজের দুঃসাহসিকতা নিয়ে। আশেপাশে জর্দায় নিয়ে আবারও তাকালো। রাস্তার পথচারী অনেকেই মায়ের দিকে তাকাচ্ছে। হয়তো মায়া এই অসময়ে কলেজ ড্রেসে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্যই পথযাত্রীদের দৃষ্টিতে ভিড়ছে। মায়া হাঁসফাঁস করলো। চোখ ঘুরিয়ে আশেপাশে পরিচিত কাউকে দেখতে পায় কিনা তা খুঁজল। যার কাছ থেকে হৃদ বা আসিফের খোঁজ করবে এমন কাউকে খুঁজল। মায়ের মনে হলো সে বোকামি করে ফেলেছে। ভেতরকার অস্থিরতা চেপে রাখতে না পেরে এত সকাল সকাল চলে এসেছে। মায়া ভাবলো সে কি করবে, চলে যাবে নাকি আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। চলে গেলে তো আর বের হতে পারবে না, একেবারে কলেজ টাইম ছাড়া। তখন তো জুই আরিফ ওরা দুজনই মায়ের পাশে থাকবে। তখন আর হৃদ খানের সঙ্গে মায়ের আলাদাভাবে দেখা হবে না, আর না ওর নিখোঁজ স্বামীর তথ্য নিতে পারবে। মায়া ভাবলো আপাতত যাই হোক না কেন সে দাঁড়িয়ে থাকবে, যাবে না কোথাও। এবার মায়াকে যত বাজে দেখায় তো দেখাক, অন্তত আসিফের সঙ্গে দেখা না করে যাবে না ও। মায়ের অযাচিত সময় আরো ৫ মিনিট কাটলো দাঁড়িয়ে থেকে। তারপর হুট করেই একই বিল্ডিং থেকে তাড়াহুড়োই নামলো আসিফ। ফর্মাল গেটআপে সে, কানে ফোন চেপে, হয়তো জরুরি আলাপ সারছে সে। তবে সিঁড়ির গোড়ায় আসতেই পাহারাদার একজন লোক বিল্ডিং এর গেট টেনে ধরতেই আসিফকে বের হতে দেখলো মায়া। মূলত গেটের শব্দে পেছনে ঘুরেছিল মায়া, যার জন্য আসিফের দৃষ্টি পড়লো এদিকটাই। সকাল সকাল মায়াকে বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দ্রুত কল কেটে এগোলো সেই দিকে। কয়েক কদমের দূরত্ব ঘুচিয়ে মায়াকে ডেকে বলল, আরে ভাবি, আপনি এখানে কি করছেন, তাও এত সকালে? আসিফকে দেখে মায়ের চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে। কিন্তু আসিফের মুখে ভাবি ডাক শুনলো এমনটা মনে হলো মায়ার। প্রথমে অন্যমনস্ক হয় মায়া ভাবি শব্দটা তেমন লক্ষ্য করেনি, আবার হয়তো করেছে।
কিন্তু আসিফের মতো একজন লোক মায়াকে হুঠাৎ অবুঝের মতো ভাবি ডাকবে কেন? এমনটা শোভা পায় না তাকে। আসিফ লোকটা ভালো, তাই মায়ের মনে হলো সে অযাচিত ভুল ডাক শুনেছে। কিন্তু তারপরও মায়া নিজের মনের সংশয় কাটাতে আসিফের করা প্রশ্নের উত্তরে সুন্দর করে হেসে বলল, আপনাদের কাছেই এসেছিলাম ভাইয়া। কাল রিদ ভাই বলেছিল ওনার সাথে সকালে দেখা করতে, সেজন্য আসলাম। আপনি তাড়াহুড়ি কোথায় যাচ্ছেন ভাইয়া, কোনো কাজে? ততক্ষণে আসিফ মায়ের সম্মুখে এসে দাঁড়ালো, ব্যস্ত গলায় বলল, জি আপু, আমি আপনাদের কাজে বাইরে যাচ্ছিলাম। ভালোই হলো আপনি চলে এসেছেন। রিদ ভাইকে আপনি 3 তলায় পাবেন। আপনি সিঁড়ি ধরে সোজা 3 তলায় যান। এই বিল্ডিংটা ভাইয়াদেরই, আপনি বরং ওপরে যান। ব্যস্ত ভঙ্গিতে পেছন ঘুরে আসিফ ততক্ষণে গেটের পাহারাদারকে ডেকে উঁচু গলায় মায়াকে সিঁড়ির পথে এগিয়ে দেওয়ার জন্য আদেশ করল। মায়ের দিকে ঘুরে মুখোমুখি হয়ে আসিফ বলল, আপনি যান আপু, দারোয়ান চাচা এগিয়ে দেবে। মায়া একটু আমতা আমতা করে নিজের মনের অযাচিত প্রশ্নটা করেই ফেলল আসিফকে, আসলে ভাইয়া আপনি কি একটু আগে আমার ভাবি ডেকেছেন? মায়ের কথায় আমতা আমতা করে বোকা হাসল আসিফ। তখন তাড়াহুড়োয় কি বলতে কি বলে ফেলেছিল লক্ষ্য করেনি আসিফ। মায়ের এখন প্রশ্ন করাতে টনক নড়ল, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে বরং অস্বীকার করলো মায়ের কথা। বলল, না আপু, আপনি হয়তো ভুল শুনেছেন। আসিফের কথায় মায়া খানিকটা লজ্জায় পড়ল। ওর অযাচিত প্রশ্নটা এইভাবে করা ঠিক হয়নি। সেজন্য সরি বলল আসিফকে। সরি ভাইয়া, আসলে আমার। মায়ের কথা শেষ করতে দিল না আসিফ। এর মাঝেই কথা কেটে অধৈর্য গলায় বলল আসিফ, ইটস ওকে আপু, আমি কিছু মনে করিনি, আপনি উপরে যান। কথাটা বলে আসিফ আর দাঁড়ানো না মায়ের সামনে, পেছন ঘুরে উল্টো পথে চলল তাড়াহুড়োই। বলা তো যায় না, বেফাঁসভাবে আবারও না ভাবি ডেকে ফেলে মায়াকে, তখন রিদ ভাই ওকে আস্ত রাখবে না। মা বেশ কয়েকবার আসিফকে পেছন থেকে ডাকলো, কিন্তু সে শুনল না, বরং দ্রুত পা চালিয়ে বিল্ডিং এর অপর পাশে থাকা গ্যারেজের দিকে গেল। আপাতত গাড়ি নিয়ে রিদের বলা কাজগুলো দ্রুত সারতে হবে, নয়তো দেরি হলে রিদ ভাই আরো খেপে যাবে। তাছাড়া মায়াও চলে এসেছে। এবার যদি আসিফ কাজগুলো করতে দেরি করে, তাহলে অবশ্যই শনি নাচবে ওর কপালে। মায়া হতাশায় আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘোরালো বিল্ডিং এর দিকে। পুরো মাথা উঁচু করে দেখলো নাক উঁচু বিল্ডিংটাই। এই বিল্ডিংটাই কয়তলা হবে? মায়া কি গুনে দেখবে? বোকার মতো মায়া গুনে গুনে 7 তলায় গিয়ে ঠেকলো। মায়া বুঝতে পারলো পুরো বিল্ডিংটা 7 তলা, রিদ খান থাকেন 3 তলায়। মায়া কি একা যাওয়া ঠিক হবে কোনো ছেলে বাসায় এভাবে হুট করে, তাও এত সাত সকালে? মায়া ভাবলো রিদ খান কি আর একা থাকবে এই বাসায়? অবশ্যই তার পরিবারের কেউ না কেউ থাকবে। রিদ খানের পরিবারকে তো মায়া চেনে, নতুন আত্মীয় হয় ওদের। মায়াকে এত সকালে নিজেদের ফ্ল্যাটে দেখলে নিশ্চয়ই অবাক হবে তারা। মায়াকে প্রশ্ন করলে সে কি উত্তর দেবে তাদের? কি জন্য মায়া এত সকালে এখানে এসেছে? সত্যিটা তো বলতে পারবে না, মিথ্যা কিছু একটা বলতে হবে। ইতস্তত মায়া হাঁসফাঁস করলো। কি এক বিপদে পড়লো মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ করতে গিয়ে। জীবনে যে কাজ করার ছিল না, সেই কাজগুলো আজকাল করে বেড়াচ্ছে মায়া। বুকের চাপা শ্বাস ছেড়ে মায়া দ্বিধা নিয়ে বিল্ডিং এর ভেতরের দিকে হাঁটলো। দারোয়ানের দেখানো সিঁড়ি ধরে সোজা 3 তলায় গিয়ে দাঁড়ালো। বেশ হাঁসফাঁস করে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো। জড়তার হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপলো। 1 বার, 2 বার, 3 বার, পরপর বেশ কয়েকবার কলিং বেল চাপলো একটু রয়ে শুয়ে। কিন্তু তারপরেও কাউকে দরজা খুলতে না দেখে মায়া এবার দিমনা করলো এতবার কলিং বেল চাপাতে। মায়ের মনে হলো সকালবেলা হয় বাসার সবাই হয়তো এখনো ঘুমে, আর মায়া এই মুহূর্তে তাদের ঘুমের ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে। মায়া মনস্থির করলো আর কলিং বেল বাজাবে না। সেই জন্য সুইচ বোর্ড হতে নিজের হাতটা গুটিয়ে নিতেই খট করে দরজা খুললো কেউ। তবে ওর সামনের দরজা নয়, বরং পেছনের ফ্ল্যাটের দরজা খুলে রাশভারী গলায় বলল, এদিকে আসো। মায়া চমকে পেছনে তাকালো, দেখলো রিদ দরজা ধরে ঘুমন্ত চেহারায় এলোমেলো চলে দাঁড়িয়ে। দেখে বোঝাই যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে। মায়াকে এক মুহূর্ত দেখে রিদ অবাক হয়েছে কিনা তার চেহারা দেখে ঠাউর করতে পারলো না মায়া। তাকে স্বাভাবিকই মনে হলো মায়ার, তবে মায়া বেশ চমকিত রিদের এলোমেলো চুল আর ঘুম জড়ানো চেহারায়। মায়ার মনে হলো এই প্রথম সে রিদ খানকে দেখলো সে গোছানো নয়, পরিপাটি নয়, বরং এলোমেলো এক সুন্দর পুরুষকে দেখলো, যে দেখতে শুধু আকর্ষণীয় নয় বরং বিপজ্জনক মোহিত। মায়া বিবাহিত না হলে বা স্বামীর জন্য মায়ের মনটা না কাঁদলে এতক্ষণে নিশ্চয়ই রিদ খানের এই রূপে গলে পড়তো সে। তবে মায়া মানতে বাধ্য লোকটা আসলেই অতিমাত্রায় সুন্দর আর নজর করা সুদর্শন। রিদ মায়াকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে
সে দরজা ধরেই হালকা কপাল কোঁচকায়। মায়ের অপলক দৃষ্টি ওর মনোভাব বুঝতে দেরি হলো না হৃদের। স্বাভাবিকের ন্যায় হৃদ দরজা ছেড়ে ভেতরের দিকে যেতে যেতে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভেতর থেকে দরজাটা লক করে দাও। হৃদ চলে যেতেই মায়ের টনক নড়ল। মনে মনে নিজেকে ধিক্কার দিল, হৃদকে বেহায়া নজরে দেখায়। ছি, জীবনে সুন্দর ছেলে দেখেনি মায়া, এভাবে কারো দিকে তাকিয়ে থাকতে হয়। লোকটা নিশ্চয়ই মায়াকে খারাপ ভাবছে। এমনি এই লোক মায়াকে খারাপ খারাপ প্রস্তাব দেয়, পরকীয়া করতে চায়। এখন মায়ের বেহায়া দৃষ্টিতে লোকটা নিশ্চয়ই মনে করবে মায়া তার রূপে গলে গিয়ে পরকীয়ার সম্পর্কে রাজি হয়েছে। মায়া বেশ অসহায় মনে করলো নিজের ভাবনায় নিজেকে। আজকাল ওর নিজের সাথে কি হচ্ছে সেটা ঠাহরি করতে পারছে না সে। মায়ের মনে হচ্ছে ও অদৃশ্য কোথাও আটকে গেছে, কেউ ওর ফিলিংস নিয়ে খেলছে, কিন্তু কে তা জানে না মায়া। আর এখানেই মায়া অসহায় হয়ে পড়েছে। চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া হৃদের পেছন পেছন ছুটল ফ্ল্যাটের ভেতরে। হৃদের কথা মতো দরজা লাগিয়ে পেছনে ঘুরতেই চোখে পড়ল ভেতরকার সাজানো গোছানো সুন্দর একটি ফ্ল্যাট। মায়া অবাক নেত্রে চারপাশ দেখল। পুরো 3 তলার সমন্বয়ে এই ফ্ল্যাটটি তৈরি। এপাশ ওপাশ দুপাশ মিলিয়ে একটা ফ্ল্যাট, যার জন্য মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাটাতে কলিং বেল চাপছিল। কিন্তু হৃদ অপর দিকের দরজা খুলেছিল। প্রথমত বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না এখানে দুটো নয়, বরং একটা ফ্ল্যাট রয়েছে। মায়া ভেতরে ঢুকতে ঢুকতে চোখ ঘুরালো বিলাসিতায় ভরপুর ফ্ল্যাটের সৌন্দর্যের দিকে। এত সাজানো গোছানো সুন্দর ফ্ল্যাটটিতে হৃদকে ছাড়া আশেপাশে আর কাউকে চোখে পড়লো না মায়ার। মায়ের চোখ যখন ফ্ল্যাটের আভিজাত্য মাপতে ব্যস্ত, তখন হৃদ মায়ের ধ্যান ভেঙে পুনরায় বলল, এত সকালে আসলে যে? মায়া অল্প চমকে হৃদের দিকে তৎপর করে তাকালো জড়তার চোখে। জামাইয়ের খোঁজে দিশেহারা হয়ে থাকতে না পেরে সকাল সকাল আপনার কাছে চলে এসেছি তার তথ্য নিতে। এটা বলবি মায়া? এটা বললে নিশ্চয়ই হৃদ খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে, আবার জামাই পাগলও ভাবতে পারে। তখন বিষয়টা ভালো দেখাবে না বলে মায়া মিথ্যে করে মিনমিন স্বরে বলল, কাল আপনি আমায় সকাল সকাল আসতে বলেছিলেন, কিন্তু কয়টায় আসবো সেটা বলেননি। সেজন্য আন্দাজে এখন চলে আসলাম। আসলে একটু পরে আমার তাড়া আছে তো, তাই 8টায় আমার পরীক্ষা আছে, সেজন্য এখন না আসলে পরে আর সময় পেতাম না। কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় 9:45-এ আর শুরু হয় 10টায়, রাইট? মিথ্যা বলে ধরা পড়ে যাওয়ায় মায়া এবারও মিনমিন করলো। তারপর নিজের হয়ে গাই গুই করে ফের মিথ্যা বলল, আমার 8টায় কলেজে একটা কাজ আছে, দ্রুত যেতে হবে বলেই এত সকালে আসলাম। হৃদ নিজের এলোমেলো চুলগুলো 2 হাতে ব্রাশ করে পিছনের দিকে ঠেলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো দেয়াল ঘড়ির দিকে। 6:42 বাজে। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াও সেদিকে তাকালো। হৃদ জানে মায়া মিথ্যে বলছে। স্বামীর খোঁজে যে তার কাছে সকাল সকাল চলে এসেছে সেটাও বুঝলো, তবে সে ধরা দিল না। এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা। এই মহিলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্তে দারুণ একটা প্ল্যানিংটা নষ্ট করে দেবে। হৃদ ঘড়ি থেকে দৃষ্টি সরিয়ে ফের মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়াও তখন সবে দেয়াল থেকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি মেলাতে মা ইতস্ততায় নত মস্তিষ্কের হলো। জড়তার গলায় বলল, বাসায় আর কেউ নেই? আপাতত নেই। মায়া চমকে হৃদের দিকে তাকালো। সে কি, মায়া কি ভুল করে একা একটি ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে? এখন কেউ যদি ওদের একত্রে দেখে নেয় তাহলে কি হবে? নিশ্চয়ই মায়ের নামে বদনাম উঠবে 2 ছেলে মেয়ে একা একা বাসায় থাকায়। তাছাড়া হৃদ খান কেমন না কেমন চরিত্রের, মায়া ঠিকঠাক জানেও না। যদিও কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়ের জানাশোনা বা চোখের মধ্যে পড়েনি, তারপরেও মায়ের হৃদ খানকে ভালো বলতে পারছে না। তার কারণ অন্য সব মেয়েদের সাথে হৃদ খান কেমন তা জানা নেই, তবে মায়ের সাথে এই লোক ভীষণ খারাপ। মায়াকে উল্টাপাল্টা কথা বলে, পরকীয়ার প্রস্তাব দেয়, হুটহাট কাছে চলে আসে, আবার বাজে ইঙ্গিতও দেয়, আবার গায়ে ঘেঁষে বসেও পড়ে। এমন লোকের চরিত্র কি ভালো হবে? মায়ের জন্য রিস্ক না? মায়া ভাবলো সে দ্রুত হৃদের থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে। সেজন্য সোজা কথাই বলল, লোকটার খোঁজ পেয়েছেন? ব্ল্যাক কফি চিনি ছাড়া, কিচেন ওইদিকে। মায়ের কথার বিপরীতে হৃদ কথাটা বলেই আঙুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো। মায়ের থেকে অনুমতি নয়, বরং আদেশ করলো তাকে কফি করে দেওয়ার। হৃদের কথার মাঝে মায়ের তীব্র অধিকার বোধ মনে করলো, কিন্তু কিসের এত অধিকার হৃদের? সম্পর্কে বেআইন হয় বলে হয়তো। তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে দিয়ে কেউ কাজ করায়? উল্টো হৃদ খানের উচিত মেহমান হিসেবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো। সেই জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে? মায়া অবাক হওয়ার সুরে জানতে চাইলো, আমি? প্রায় 6:45। এত সকালে নিশ্চয়ই খেয়ে আসনি? আপাতত দুজনের জন্য নাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। অবাকে মায়ের চোয়াল ঝুলে পড়ল।
একটার পর একটা অর্ডার। সে কি এই লোকের কাজের মহিলা হয় নাকি, নাকি তার বউ যে এত অধিকার দেখিয়ে অর্ডার করলো? তৈলাক্ত খাবার পছন্দ না আমার, সাদামাটা কিছু বানাবে। নিজের কথা শেষ করেই হৃদ ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমের দিকে গেল। হৃদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়ো পেছন ডাকলো হৃদকে। আরে এই যে, কোথায় যাচ্ছেন আপনি? আমার কথাটা তো শুনুন, ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি? হৃদ মায়ের কথার উত্তর করলো না, বরং চলে যেতে যেতে নিজ বাক্যে বলল, কিচেনে সব রাখা আছে, চেক ইট। মায়ের হৃদের চলে যাওয়ার দিকে বিস্ময়ে তাকালো। ভারী অদ্ভুত লোক, সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল। একবার মায়াকে জিজ্ঞেস পর্যন্ত করলো না আদৌ সে রান্না টান্না পারে কিনা। মায়ের হৃদের চলে যাওয়ার দিকে আরো একবার তাকিয়ে হাতের পরীক্ষার সাদা ফাইলটা সোফা টেবিলের উপরে রাখলো। হৃদের দেখানো কিচেনে ঢুকতেই দৃষ্টি বিস্মিত হলো। বেশ বড় সড়ো আর সুন্দর গোছানো কিচেন। দেয়ালের ওয়ালেট ক্যাবিনেটের উপর জায়গায় জায়গায় ছোট কাগজের টুকরোর নাম লেখা, কোথায় কোন জিনিস আছে। মায়া ভ্রু উচালো, বড়লোকই কারবার সারবার। এই হৃদ খানের আরো কয়টা বাড়ি আছে কে জানে। ঢাকা টু চট্টগ্রাম এই নিয়ে মায়ের 3টে বাড়িতে গেল। বজ্জাত লোক চট্টগ্রামে এসেও পরিবারের সঙ্গে থাকে না, এই খালি বাড়িতে পড়ে আছে। মায়া শুনেছে হৃদ খান নাকি ঢাকার খান বাড়িতেও থাকেন না, আলাদা নিজের বাড়িতে থাকে। এই লোকের কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা থাকে? হিংসুটে লোক। আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমনই সমাজ ছাড়া আলাদা থাকে। এই লোক বিয়ে করলেও হয়তো এমন বগড়ে মেয়ে দেখে বিয়ে করবেন যার মাথা তার ছেঁড়া হবে, সহজ ভাষা উল্টো বুঝবে। আল্লাহ জানে কোন মেয়ের কপাল ফাটবে হৃদ খানের মতো ঘাড়তাটা মানুষকে স্বামী হিসেবে পেয়ে। মায়ের তো এখনই হৃদ খানের বউয়ের জন্য মায়া হচ্ছে। আহারে বেচারি। সেলফ খুঁজে খুঁজে নুডলসের আয়োজন বের করলো। অল্প ঝালে হাতে হাতে কাজ চালিয়ে নুডলস বানালো। মায়ের জানা হৃদ ঝাল খেতে পারে না, একবার শুনেছিল, সেজন্য কম ঝালের আয়োজন করলো। আপাতত নুডলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না, কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময়ের প্রয়োজন হয়, যেটা আপাতত মায়ের হাতে কম। তাছাড়া মায়ের জলদি জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে। এত সময় নিয়ে দুজন মানুষ একই খাটে দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না। মায়ের রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঢেলে ডাইনিংয়ে রাখতে রাখতে হৃদের রুমের দিকে উঁকি মারল। দরজা এখনো বন্ধ। ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে। মায়ের নুডলসের বাটি রেখে ফের কিচেনে গেল। হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ডাইনিংয়ে আসতে আসতে হৃদের মুখোমুখি হলো। ততক্ষণে হৃদ গোসল সেরে সাদা পাঞ্জাবি পরে ডাইনিংয়ের চেয়ার টেনে বসল। একদম গোছানো আর পরিপাটি হৃদ খান। সকালে ঘুম থেকে ওঠা এলোমেলো হৃদ খান আর নেই। মায়া হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ কফি হাতে নিয়ে মায়ের দিকে তাকিয়ে চুমুক বসালো। এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না? হৃদের কথাই মায়া চেয়ারের পেছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল, পারি। তাহলে বানালে না কেন? অন্য কিছু বানাতে সময় প্রয়োজন, কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে, সেজন্য নুডলস ছাড়া আর কিছু আমি দ্রুত বানাতে পারিনি। হৃদ কিছু বলল না মায়াকে, আপাতত কিছু বলার ইচ্ছে নেই। তার অন্য চিন্তা, কাজ সুন্দরভাবে শেষ হলেই হয়। হৃদ হাতের কফিটাতে চুমুক বসাতে বসাতে মায়ের উদ্দেশ্যে বলল, প্লেটে সার্ভ করো। মায়া চমকে গোল গোল চোখে তাকালো হৃদের দিকে। আশ্চর্য, মা এই লোককে বেড়ে খাওয়াবে কেন? এই লোকের কি হয় মায়া? কিছুই তো না, অথচ এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ের উপর সব থেকে বেশি অধিকার এই লোকের। আজও সামনে রাখা আছে, অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে। মায়া মনে মনে চাইলো হৃদের মুখের ওপর মানা করে দেবে। সে বলবে, আমি আপনাকে বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না, রেডি এনেছি, এবার নিজের হাতে খেলে খান, নয়তো খাওয়া লাগবে না। অথচ মনের কথাগুলো মায়া বলতে পারলো না, হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে। মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে, তাহলে হৃদ মায়াকে ওর নিখোঁজ স্বামীর তথ্য দেবে না বলে। মায়া বাধ্য হয়ে হৃদকে প্লেটের নুডলস তুলে দিয়ে চামচ এগিয়ে দিল। হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়ের উদ্দেশ্যে বলল, দ্রুত খাওয়া শেষ করো, মানুষ আসবে। কিসের মানুষ? হৃদের কথায় চমকে মায়ের কথাটা বলল। হৃদ তখনও মায়ের দিকে তাকালো না, সে ততক্ষণে নুডলস চামচে মুখ তুলে ফেলেছে। হৃদের অল্প অল্প কথা মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেয়। মায়া উত্তেজনায় হৃদকে ফের প্রশ্ন করবে, তখনই দরজার কলিং বেল বেজে ওঠে আচানক। মায়া চমকে ভয়ার্ত মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো। লোকটার কোনো ভাবান্তর নেই, সে চুপচাপ খেয়ে যাচ্ছে তো যাচ্ছে। বাসায় কি আসলো? ওদের দুজনকে একত্রে দেখলে কি হবে সেটার টেনশনে মায়া ভয়ে অস্থির হলো। দরজার দিকে তাকিয়ে মায়া অস্থির চিত্তে বলল,
কে জানি এসেছে, আমাদের দুজনকে দেখে যদি খারাপ ভাবে। মায়ের কথায় হৃদ বেশ বিরক্ত হলেও মায়ের দিকে তাকালো না, বরং খেতে খেতে ভারী গলায় বলল, আসিফ হবে। সত্যি? হৃদ আর উত্তর করলো না। সে আপাতত খাবারটা শেষ করতে চাচ্ছে। পরপর কলিং বেল বাজতেই মা ইতস্ত করে দরজা খুলে দিল। চোখ পড়লো কালকে সেই রাহাত ছেলেটি যে মায়াকে রিফাতের হাত থেকে বাঁচিয়েছিল। মা এই ছেলেকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেল। যদি মায়াকে খারাপ মেয়ে ভাবে, রাহাত যদি বলে দেয়, তাহলে রাফিদ ভাই নিশ্চয়ই আরেককেও বলে দেবে। মায়া ভয়ার্ত মুখে রাহাতের হাসি মুখটার দিকে তাকিয়ে ভীত গলায় বলল, ভাইয়া আপনি? রাহাতের ছটফট উত্তর আসলো তখনই। হাতের প্যাকেটগুলো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, জি ভাবি, আমি। আসিফ ভাইয়া আপনাদের জন্য খাবার পাঠিয়েছে, নিন। মায়া ভয়ে ভয়ে খাবারের প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তাড়া দেখিয়ে চলে যেতে যেতে বলল, আসি ভাবি, কিছু প্রয়োজন হলে ডাকবেন, আমি নিচে আছি। আসসালামু আলাইকুম। গমগমে পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত। মায়া সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি, ভয় কাটলো। মায়া দরজা লাগিয়ে ফের ডাইনিংয়ে আসলো। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলল, আসিফ ভাই খাবার পাঠিয়েছে আপনার জন্য, নিন। কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভেতরের খাবার বক্সগুলো খুলে হৃদের সামনে রাখলো। আমি অলরেডি ডান, তুমি শেষ করো। সমস্যা নেই, আমি ঠিক আছি, খাওয়া লাগবে না, আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নেব। ওকে। হৃদ বিরক্তি কণ্ঠে কথাটা বলল। মায়া বেশ লজ্জিত হলো হৃদের এইভাবে বলতে দেখে। মানুষ তো দুই একবার এমনিতেই সাথে খাওয়ার জন্য, অথচ এই লোক মায়াকে একবারও সাধলো না মায়ের না করাতে। মায়ের তো সত্যিই খিদে পেয়েছে। মায়ের লজ্জিত হয়ে যেতে নিতেই হৃদ পেছনে ডেকে বলল, আমার কথা আছে, বসো এখানে। মায়া ভাবলো ওর স্বামীর বিষয়ে কিছু বলবে, সেজন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে পড়ল হৃদের পাশে। তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ের জন্য আসিফের আনা খাবার বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ের সামনে প্লেট রাখতে রাখতে বলল, লিসেন, আমি ফ্রিতে কিছুই করি না, করার ইচ্ছেও নেই। মানব দরদি কিন্তু আমার বাবা, আমি নই। সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না। তোমার ক্ষেত্রেও তাই। আমার কাছে সাহায্য চেয়েছো, আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময় আমাকে দিতে হবে। সোজা কথা বলতে গেলে এক হাতে নিন, অন্য হাতে দিন, মানে হাতে হাতে সম্পর্কের বিষয়টা। কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না, কারণ তোমার কাছে এত টাকা নেই। নাই থাকতে পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও না। সেজন্য আমি অফার করেছিলাম তোমার দুটো কিডনি থেকে একটা কিডনি আমাকে দিয়ে দিতে। আমি তা বিক্রি করে 2 লাখ টাকা এমনিই পেতাম, কিন্তু তুমি তাতে রাজি নাও, কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে। আসলে এমনটা আমারও ধারণা, বউ মারা গেলে স্বামীর আরেকটা বিয়ে করা উচিত। আচ্ছা যাই হোক, তুমি যখন তোমার একটা কিডনি দিতে ইচ্ছুক নয়, সেজন্য আমি ভাবলাম তোমার না, তোমার স্বামীর একটা কিডনিতে ডিল ডান করি। আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দেবো আমার পাওনা 2 লাখ টাকার দায়ে। এতে তুমিও মরবে না, তোমার সংসারে দ্বিতীয় নারীও আসবে না, আমাদের পরকীয়ার সম্পর্কটাও থাকলো। তবে ভয় নেই, একটা কিডনি দিয়ে কিন্তু মানুষ অনেক বছর বাঁচে, মরে না। হৃদয় মুখে আবারও পরকীয়ার প্রস্তাবটা পেয়ে নাক মুখ কুচকালো মায়া। দুনিয়াতে এত সম্পর্ক থাকতে মায়াকে কেন এমন বাজে একটা কুপ্রস্তাব দেয় মায়া বোঝে না। তারপরও মায়া এখন গলা উঁচিয়ে হৃদের সাথে তর্ক করতে চাইল না। যেহেতু হৃদ মায়াকে ডেকেছে, এখন নিশ্চয়ই কিছু বলবে। তাছাড়া কিডনি মায়ের যাক বা ওর স্বামীর, কথা তো একই, লোকটাকে খুঁজে পেলেই তো হলো। মায়ের হৃদের কথায় ঘাড় বেঁকে সম্মতি দিল। মায়ের সম্মতি দিতে দেখে হৃদ একটা ভ্রু উচালো। নারী আসলে সব পারে, স্বামীর কিডনি তার আগোচরে বিক্রি পর্যন্ত করে দিতে পারে, তারপরেও নিজের সংসারে বড় নারী চায় না। হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিস্যুর বক্স তুলে মুখ মুছল। মায়ের উদ্দেশ্যে একই ভঙ্গিতে বলল, আপনি ঘাড় বাঁকালে তো হবে না, ডিল ইজ ডিল। প্রসঙ্গটা আমার 2 লাখ টাকার, বুঝলেন? টাকা লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না, সেজন্য একটু পর আসিফ উকিল নিয়ে আসবে, কিছু কাগজপত্র আপনাকে দেবে, সেগুলো সুন্দর করে সাইন করে দেবেন। কাগজগুলো হলো আমাদের মধ্যকার ডিল হয়েছে সেটার প্রমাণপত্র, বুঝলেন? কাজ হওয়ার পর আপনি যেন অস্বীকার করতে না পারেন, সেই জন্য কাগজে কলমে সাক্ষী আর কি। আর একটা কথা, উকিলের সাথে মনে হয় একটা কাজীও আসবে। হৃদের কথার মাঝে অস্থির গলায় ফোরন কাটলো মায়া। সে কি, কাজী কেন? আগে আমাকে বলতে দেন, তারপর আপনি নিজের মুখ খুলবেন। সরি, আপনি বলেছিলেন আপনাদের বিয়ের কোনো সাক্ষী বা প্রমাণ নেই, এমনকি কাবিননামাও নেই, সব আগুনে পুড়ে ছাই। আসলে আগুনে পুড়ে ছাই হলেও কিন্তু বিয়েটা হয়েছিল, সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। যদিও মুখে অস্বীকার করেন, তাহলে সেটা কিন্তু মহাপাপ হবে। সমাজ সত্যি মিথ্যা যাচাই করবে পরে, কিন্তু এক স্বামী দেখে অন্য স্বামীর ঘর করা,
ইসলামে নিষেধ, মহাপাপ বলে গণ্য। সেজন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাই, বুঝলেন? শত হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন, তারপর আপনি একজন ছোট মানুষ। সেজন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাজে তুলে নিলাম। কি বলেন, আমার দায়িত্ব নেওয়াতে আপনার কোনো সমস্যা আছে? আপনার ভালোর জন্য বলছিলাম। হৃদের কথাই মায়া অসম্মতি জানায়, যার অর্থ ওর কোনো সমস্যা নেই। হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাজে তুলে নিলেন। হৃদের কূটনৈতিক বুদ্ধির জোর দেখা গেল তখনই। মায়াকে ফের নিজের কথার জালে ফাঁসাতে ফাঁসাতে বলল, তো কাজের ব্যাপারে যেটা বলছিলাম, আসিফকে পাঠানো হয়েছে উকিল আর কাজী সাহেবকে আনতে। উকিল আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য রাখা হয়েছে। উকিলের বিষয়টা হয়তো এতক্ষণে আপনি বুঝে গেছেন। আমাদের মধ্যকার ডিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে। আর কাজী সাহেব আপনার জন্য রাখা হয়েছে কারণ একটু পর আপনার বিয়ে হবে, সেটা রেকর্ড করা হবে। তবে বিয়েটা কিন্তু সত্যি না, মিথ্যা মিথ্যা একটা বিয়ের কাহিনী করতে হবে আর কি। বিয়ে? বিয়ে কেন? শুনেছি আপনার স্বামী নাকি অনেক ধূর্ত, ক্রিমিনাল মাইন্ডের, খারাপ প্রকৃতির লোক, খালি নিজের স্বার্থ বোঝে। এমন ব্যক্তির কাছে আপনাদের বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না। চাইলেই টাকা দিয়ে 1000টা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারবে। তবে আমার মনে হয় না সে এমন করবে। আমার মনে হয় সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখবে। তখন আপনি কিন্তু স্বামীকে ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। আমাদের ধর্মে কিন্তু সেই স্বীকৃতি নেই। যদি সে আপনাকে মেনে নেয় তাহলে তো সমস্যা নেই, আমাদের এই রেকর্ডের বিয়েটার দরকার পড়বে না। আর যদি অস্বীকার করে তাহলে অন্তত আজকের বিয়েটার রেকর্ড শুনিয়ে কোর্টে আপনার পরিবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন আপনার স্বামীর কিছু করার থাকবে না। কাজে যখন বিয়ে করাবে তখন সম্পূর্ণটা রেকর্ড হবে। কিন্তু বর ছাড়া একা একা কবুল বললে হবে? রেকর্ডে তো ছেলে মেয়ে দুজনকেই থাকতে হবে। আমি একা একা কবুল বললে ধরা পড়ে যাব না? এটা অবশ্য ভারী চিন্তার বিষয়। এই বিষয়টা আমার মাথায় আসেনি। আপনি একা কবুল বললে তো হবে না, তাই না? যেহেতু প্রমাণের জন্য মিথ্যে বিয়েটা হচ্ছে, সেহেতু ছেলে মেয়ে দুজনের করার আওয়াজ প্রয়োজন পড়বে। কিন্তু এই মুহূর্তে ছেলে পাবো কোথায়? হৃদ ভাবুক হওয়ার ভান ধরল। মায়া খানিকটা ভেবে বলল, আসিফ ভাইকে না হয় বলুন আমার সাথে মিথ্যে মিথ্যে কবুল বলতে। মায়ের কথায় হৃদ খানিকটা নড়ে চড়ে বসলো। তার সাজানো গুছানো সুন্দর প্ল্যানিংটাতে কিভাবে জল ঢেলে দিতে চাইছে এই মহিলা। হৃদ অসন্তুষ্ট গলায় বলল, আরে না, আসিফকে দিয়ে হবে না, আসিফ থাক। আচ্ছা, আমাকে দিয়ে হবে না? আপনার এই উপকারটা বরং আমিই করে দিই। দায়িত্ব যেহেতু নিয়েছি, এইটুকু উপকার তো করাই যায়। আচ্ছা, লোকটার তথ্য তো আমি জানি না তেমন। এখন বিয়েতে যদি ওনার পরিচয় দরকার পড়ে তাহলে দেব। আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যে বিয়েটা কমপ্লিট করব। তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিট করে আমার নাম কেটে না হয় আপনার স্বামীর নাম ঠিকানা বসাবো। মায়া ঘাড় বাঁকা করে সম্মতি দিল। এই মুহূর্তে হৃদকে মায়ের খারাপ মনে হচ্ছে না, বরং ভালোই মনে হচ্ছে। লোকটা মায়ের কত বড় উপকার করতে চাইছে। মায়া বেশ ফুরফুরে মেজাজে নাস্তা শেষ করতেই আসিফ, কাজী আর উকিল নিয়ে হাজির হলো। পেছন পেছন রাহাতের সঙ্গে রাফিন, সোহান নামক আরো 2টা ছেলে আসলো হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে। আবার দেখা যায় তাদের দুজনকে মায়ের পক্ষের সাক্ষী হতে। মায়া হৃদের কূটনৈতিক বুদ্ধির খতিয়ান বুঝতে পারল না, বরং হৃদ মায়াকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসলো দুজন, তাও দূরত্ব নিয়ে। উকিল সাহেব মায়ের দিকে বিয়ের রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতেই মায়ের সুন্দর করে সাইন করে দিল। ও মনে করলো কাগজগুলো ওদের চুক্তিপত্রের। মায়ের মুখোমুখি কাজী সাহেব বসা। তিনি মায়ের রেজিস্ট্রি পেপার সাইন করার পরপরই হৃদ মায়ের কাবিননামা এগিয়ে দিল। মায়া তাতেও সাইন করলো, কিন্তু বরের জায়গাটা খালি দেখে হৃদের দিকে তাকালো এক পলক। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। হৃদ পূর্ব থেকেই মায়ের দিকে তাকিয়েছিল, মূলত মায়ের দিকে উপস্থিত সবাই তাকিয়ে। মায়া জড়তার জন্য সবার সামনে হৃদকে প্রশ্ন করতে পারলো না যে কাবিননামায় বরের জায়গাটায় কে সাইন করবে সেটা। মায়া কাবিননামা সাইন করে কলমটা রাখলো। কাজী সাহেব হৃদের দিকে একই কাবিননামা এগিয়ে দিতে চাইলে হৃদ হাতের ইশারায় থামতে বললো ওনাকে। হৃদ পরে সাইন করে নেবে এমনটা হাতের ইশারায় বোঝাতেই কাজী সাহেব আর কথা না বাড়িয়ে বিয়ে পড়ানো শুরু করলেন। কাজী সাহেব হৃদের নাম, তার বাবার নাম নিয়ে বিয়ে পড়ানো শুরু করলে আসিফ হৃদের ফোনের রেকর্ড অন করে টেবিলের সামনে রাখলো। পুরো বিয়েটা রেকর্ড করার মধ্য দিয়ে সম্পন্ন হলো। মায়া বুঝলোই না কোনো মিথ্যে বিয়ে টিয়ে নয়, বরং সত্যিকার শক্তপোক্ত ভাবে আবারও একবার বিয়ে হলো দুজনের। মায়া মনে করলো হৃদ ওকে উপকার করেছে, বিশাল বড় উপকার। কিন্তু মায়া ঘোরাঘুরেও টের পেল না সেই উপকারী মানুষটা আবারও একবার ওর স্বামী হয়ে বসে আছে। দুজনের বিয়ে শেষ হতেই হৃদ আসিফকে দিয়ে মায়াকে কলেজে পাঠালো। তারপর সে কাবিননামা সাইন করে সবাইকে বিদায় জানালো। বিয়ের ডকুমেন্ট হিসেবে প্রত্যেকটি কাগজ তার কাছে এক কপি করে রাখলো।
হৃদ তীক্ষ্ণ নজরে সেগুলো পরখ করতে লাগলো কফিতে চুমুক দিতে দিতে। তার হাতের এই কফিটা মায়ে বানিয়েছিল যাওয়ার আগে। সে বলেছিল মায়াকে চলে যাওয়ার আগে হৃদকে আরো 1 কাপ কফি বানিয়ে দিতে। মায়া কোনো কথা ছাড়াই করেও দিয়েছে। হৃদ সূক্ষ্ম নজরে বিয়ের রেজিস্ট্রি পেপারগুলো দেখতে লাগলো বারবার। কাল মায়া কথাগুলো ওইভাবে না বললে হৃদ হয়তো আজকে বিয়েটা করতো না। কাল মায়া হৃদের চোখে আঙুল দিয়ে বুঝিয়েছিল তার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নেই দুজনের বিয়ে। আসলেই ছিল না, হৃদ কোনোভাবেই বিয়েটা হয়েছিল বলে প্রমাণ করতে পারতো না। সেজন্যই তোড়জোড় করে আজকে বিয়েটা করে নিল হৃদ। এখন হৃদের কাছে প্রমাণ আর প্রমাণ। হৃদ সূক্ষ্ম চোখে আরো একবার কাগজগুলোয় চোখ বুলালো। তার বউ বোকা হলেও মাঝে মধ্যে কাজের কথা বলে বেড়ায়। তাকে বিয়ের আইডিয়া দেওয়াটা জোশ ছিল।